জিতে যাই না আর বাংলা বাংলা আমি দেখিয়াছি। বাংলার মুখ। বাংলাভাষী মানুষের জীবনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠানে আমি কাজী জাওয়াদ আপনাদের স্বাগত জানাচ্ছি। ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আজ রয়েছে বরিশালের গ্রামীণ মানুষের জীবনচিত্র। বিল্লগ্রাম বরিশাল শহর থেকে খুব বেশি দূরে নয়, 10 কিলোমিটার হবে। এই গ্রামেই সন্ধ্যারানীর পৈতৃক ভিটে। তার জীবনে বছরের পর বছর দুঃখে দুঃখে মিশে অন্ধকার হয়ে গেছে। তারই সঙ্গে আমরা আলাপ করব। আমার বিবাহ হয়েছে 17 বছর। আপনার স্বামীর নাম কি? দীপক চন্দ্র রায়। উনি কোথায় এখন? আগে ছিল কলিকাতা, এখন বাংলাদেশে আইছে। তারপর উনি কি করে? 5 মাসে গর্ভ থেকে চলে গেছে। তারপর সে চলে গেলে আজ 8 বছর আসে না। আপনার স্বামী যে চলে গেল, কিছু কইয়ে গেছে আপনাকে? না, কিছু বলে না। কি কি হইছিল কি তার আগে? যৌতুক নিয়ে বাজছে। কি যৌতুক নিয়ে বাজছে? সেটা গলার চেইন। হ্যাঁ, যৌতুক কারে কয় আপনি জানেন? টাকা চাইতে চায়, আর যদি জিনিসপত্র চায় এরই কয় যৌতুক। আপনার সাথে কেমনে ঝগড়াটা কেমনে বাজাইলো? বাজাইলো আমার বাবার বাড়ির দেয়া যেটা চাহিদা ছিল ওটা দেন হয় কেন। তো আমি বলছি আর পারবে না দিতে আমার গার্জিয়ান। এরপরে বেনেকালে চলে যায়, আমার দ্বারা বলে না। আপনার কোনো অত্যাচার করতো না? 5 মাস বিয়ে হয়েছে স্যার, অত্যাচার করছে খালি। ওই যেদিনকার চলে যায় সেদিন রাত্রিরে মার দৌড় দিয়েছে। তারপর বাড়িওয়ালায় বলছে যে এরম বউরে মা না মারিয়া তুমি চলে যাও, আমার বউ খাইতে পারবে খাদ্য, তোমার কাছে আর যাবে না। আমি আর এই 8 বছরে আর কোথাও যাইনি। আচ্ছা, তারপরে আপনি কি করছেন? তারপর আমি বাবার বাড়ি চলে এসেছি। তা আমার বাবার বাড়ির তো আর এরকম অবস্থা না স্যার যে আমারে খাওয়াইতে পারবে। আমি মানুষের বাড়ি কাজ টাজ করি এবার খাইছি। তারপরে আমি এখন কোনো দিশা না পাইয়া আগে ঢুকছি বেঙ্গলে, তারপর এলে যাইয়া সিটেগাং দেয়া কাঁথা দেশে এই আমিন বেটিরা সেই কাঁথা সেলাই করছি। এর মধ্যে শুনতে পারলাম বেরাক, অনেকই সংগঠন আছে, সেতে আর ঢুকি নাই। যে বেরাকের যাই শুনছি যে উন্নতি হইবে, এই বেরাকে ঢুকলাম পরই দেখলাম যে আজ উন্নতির দিকে গেছি। কেমনে দেখলেন? দেখলে স্যারেরা বলছে যে আপনার লোন করতে হবে। স্যার আমরা তো লোন চালাইতে না, আমরা আপনার লাগে সহযোগিতা করবো। এরপর স্যারেরা সহযোগিতা করে আমার 6000 টাকা লোন দিলে। লোনের পর আমি 6000 টাকা লোন এনে এবার দিলে বাচ্চা দেশে পর আমার প্রথম হয়েছে 2500 টাকা 2 মাসে। কিসের বাচ্চা দিচ্ছে? মুরগির বাচ্চা। কিরকম মুরগির বাচ্চা দিচ্ছে? একদিনের বাচ্চা। আপনি এটা পালা শিখলেন কোথায়? আমি শিখছি, ট্রেনিং দিছিলাম। ট্রেনিংয়ের পর শেখার পর এরপর স্যারেরা বাচ্চা দিচ্ছে, এই আমি শুরু করলাম। শুরু করতে আস্তে আস্তে শুরু করিয়া দেখলাম যে আমার খুবই উন্নতি দিয়েছে। তো প্রথম মারা গেছে 10টা, 2500 টাকা ব্যবসা হয়েছে। তারপর আবার 2 মাস পর দিলে এরপর হইলে 1200 টাকা। তারপর আবার দিলে এরপর হইলে যাইয়ে 2012 টাকা। এখন আমি খুব মোটামুটি বেরাকে ঢুকে ভালোই আছি। এখন সন্ধ্যারানীর সজল চোখে আশার আলো চিকচিক করে, আর এতে সাহায্য সংস্থা ব্র্যাকের ভূমিকা উল্লেখযোগ্য। কিন্তু গ্রামের মানুষের সবার জীবন এরকম নয়। কামারের এই হাপরের শব্দের মতোই ভারী নিঃশ্বাস বের হয়ে আসে নিত্যানন্দ কর্মকারের হাড্ডিসার বুক থেকে। জীবনের দায় বড়ই কঠিন। সারসি বাজারে হাতুড়ের আঘাতে আঘাতে সে লোহা বাঁকায়, কিন্তু জীবন বাঁকিয়ে স্বচ্ছন্দ করতে পারেনি। আমি এই কাজ করি এখানে হাট মেলছে। কত বছর হইবে? 10 বছর। এই 10 বছর পর্যন্ত আমি নিজের দোকান দিয়ে কাজ করতেছি। এর আগে মানুষের সাথে বেতনে কাজ করছি। তারপর শেষে আমার নিজের কোনো বাড়িঘর নাই। পরের বাড়িতে থাকি। 3টা ছেলে আর নিজেরা 2 জন। এই দিয়েই আমি কোনো রকম পোষাইয়া আছি। আর
যখন এই কার্তিক অগ্রহায়ণ মাস যখন নাকি আসে তখন ওই সময় একটু কাজ বাজ বেশি হয়, কিন্তু কার্তিক অগ্রহায়ণ মাস যে নাকি সরিয়ে যায় ওই সময়ের পরে কাজ বাজ একটু কমায়, ছেলেরা একটু ডাঙ্গর আছে, ওনরা জমি জমার সময়তে কাজ করে। হ্যাঁ, ওই দিয়েই সংসার চলে। আর নিজে যা পারি তখন, যখন যা পারি তখন যে আমি করি। আমার বাড়ি এলে আগে ছিল লাকুরিয়া, এখন হে বাড়িঘর নাই, এখন এইখানে থাকি সার্সিতে। হ্যাঁ, সার্সি গ্রাম, কাশীপুর ইউনিয়ন। আপনার বয়স কত? আমার বয়স 60। না, আপনার চিকিৎসা এগুলি কোত্থেকে করেন? এই যে চিকিৎসা করি, এগুলি আল্লাহই চালাইয়ে দেয় আমারে, বুঝলেন। আল্লাহর রহমত আছে, কিন্তু গণগণের সাহায্যে চলতেছে আমার। গণগণে আমার খুব যথেষ্ট ভালো জানে। বাজারের পাশেই ধান ভরা খেতে দেখা হলো মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে। চাষাবাদ নিয়েই তার সঙ্গে আলাপ করি। আচ্ছা, এই জমি আপনার? জি। তো এখন দেখতেছি এই জমিতে ধান টান হয়ে গেছে, তো এই সময় আপনি জমিতে আসছেন কেন? না, ধান হইয়া যায় নাই, ধান সবেমাত্র বাইরিতে আছে। এই জমিনে ধান বাইরিতে আছে, ওই পোকা মাকড়ের আক্রমণের সময় এখন। ওই পোকামাকড় যে আসে কিনা, ধরে কিনা, সেইটা দেখার জন্য, তদন্ত করার জন্য আমি খেতে আসছি। আচ্ছা, আপনার কতটুক জমি আছে? আমার যা সংসারে যা খরচাদি শস্য যা করি, তাতে আমার পক্ষে সেটা পূরণ হচ্ছে না। তার কারণ হলো অনাবাদি, খরায় বর্ষা হয় নাই, খরার বিদায় ধান আমাদের নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই অনেক ধান বাইরিতে পারে নাই আমাদের। যদি বর্ষা হইতো তাহলে এই ধানটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেত। আপনাদের চিকিৎসা রোগ বিষয় করলে পরে আপনারা কি কোথায় চিকিৎসা পান, এগুলো একটু বলবেন? আমরা চাষি, গরিব, আমাদের প্রথম এই এলাকায় দরকার হইলো গরু চিকিৎসার একটা প্রয়োজন। সেটা আমরা অনেক আগ থেকেই আমরা নিয়ে নিছি, এবং আমার উদ্যোগে এই শাসি নতুন হাটে আমরা সরকারি পর্যায়ে একটা ডাক্তারের পর্যায়ে ডাক্তারি আমরা অফিস পাইয়া গেছি। সেইটা এখনও বর্তমানে আছে, সেই ডাক্তারও এই জায়গায় আছে। আমি বরিশাল জেলার নারকেল প্রদর্শনী হয়েছে ডিডি অফিসে, আমি সেই জায়গায় বরিশাল জেলার ফার্স্ট প্রাইজ আমি পেয়েছি নারকেল প্রদর্শনীতে। আমি জানি যে আমাদের কাছে বরিশালে এগ্রিকালচার একটা ডিপার্টমেন্ট আছে, তাদের দ্বারা আমরা একটি পয়সারও উপকার পাই না। আমরা জনসাধারণ চাষিরা জানা সত্ত্বেও এই যে ব্লক সুপারভাইজাররা আছে, তারা আমাদেরকে কোনো সময় আসি একটা সাজেশন দেয় না যে এই ক্ষেতটায় এই পোকা ধরছে, এই ক্ষেতটায় এই ওষুধ লাগবে, এই ক্ষেতটা এই পজিশনে কাজ করো। তারা আমাদের কোনো সাজেশন দেয় না। হারুনুর রশিদের অভিযোগ সম্পর্কে কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে আলাপ করি। তিনি জানালেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের কাজ পরিদর্শনে কোনো অধিকার তাদের নেই। এবারে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব গ্রাম পর্যায়ে একজন মহিলা নেত্রীর। আপনার নাম কি? আমার নাম মমতাজ বেগম পারুল। আমি ৬ নং জাগো ইউনিয়ন, বরিশাল সদর থানা, জাগো ইউনিয়নের চেয়ারম্যান। আপনি কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন? আমার সাহেব ছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল আলম। ওনাকে দুষ্কৃতকারীরা ১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা ৩০ দুষ্কৃতীর হাতে নিহত হন, এবং তারপর ২৬শে জানুয়ারি ইলেকশন হয়। তখন চিন্তা করছি যে আমার চেয়ারম্যান সাহেব মারা যাওয়ার পরে যদি আমি প্রতিদ্বন্দ্বিতা না করি, আমার বংশে একটা অস্তিত্ব আছে। আমার চাচা শ্বশুর ছিলেন চেয়ারম্যান, ওনারা হত্যা করছেন। এই চেয়ারম্যানকে যারা হত্যা করছেন তারাই। পরে আমার চাচাতো ভাই সালাম চেয়ারম্যান, উনি ছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান। তারপর আমার হাজব্যান্ড সাইদুল আলম, উনি হলেন চেয়ারম্যান। এটা বংশগতভাবেই চেয়ারম্যানে হইয়া আসছে। এখন আমাদের অস্তিত্ব প্রশ্ন আছে। তারপর চেয়ারম্যান সাহেব মারা গেছে, যদি আমাদের বংশীদের কেউ চেয়ারম্যান না হয় তাহলে কেসটা এলোমেলো হয়ে যাবে, মাটি হয়ে যাবে, কেসটা কোনো সুরাহ পাবো না। এবং বংশের অস্তিত্ব রক্ষা করার জন্য চেয়ারম্যান সাহেব যে ওয়াদা দিয়েছিল চেয়ারম্যানই হওয়ার আগে সবার ঘরে ঘরে যাইয়া যে এই ইউনিয়ন সুন্দর করে সাজাইবে, তখন আমার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে আমি যদি চেয়ারম্যান হইতে পারি তাহলে আমার স্বামীর যে অসমাপ্ত কাজগুলো আছে ওই কাজগুলো ঠিক সুষ্ঠুভাবে পরিচালনা যদি করতে পারি তাহলে মানুষের একটা আস্থা থাকবে আমাদের উপরে, আর কেসটাও হয়তো একটা শুরু হবে বা ভালো একটা সমাধান পাবো। তাই স্থানীয় লোকজন কি মনে করে নাই যে একজন মহিলা কেন চেয়ারম্যান হবে?
না, সেটা কেউ বাধা দেয় না। চেয়ারম্যান সাহেব তো ইউনিয়নে ভালো কাজ করেছেন, তাই সবাই আগ্রহ যে আমি চেয়ারম্যান হই। আপনি লেখাপড়া কতদূর করেছেন, কোথায় করেছেন? লেখাপড়া করছি শহীদ আলতাফ মেমোরিয়াল স্কুলে। তারপর আর কলেজে ভর্তি হয়েছি, কিন্তু ক্লাস করিনি। এই সংসারে জড়াই গেছি, তাই আর মন বসে নেই। পারুল চেয়ারম্যানের বাড়ি থেকে চলে আসি বরিশাল শহরে। এবারে শহরে বিনোদনের ব্যবস্থা সম্বন্ধে খোঁজ খবর নেব আমরা। তবে তা শুনবেন আগামী শনিবার, ভারতে রাত 10টায়, বাংলাদেশে রাত 10:30টায়। প্রামাণ্য অনুষ্ঠান বাংলার মুখের আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। বাংলার মুখের আজকের পর্বে তথ্য সংগ্রহে সহযোগিতা করেছেন সাংবাদিক মাইনুল হাসান ও শওকত মিল্টন। সমাপ্তি সঙ্গীত গেয়েছেন সুনীল ঘোষ। শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবই কাঁঠাল ছায়ায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই